Hello everyone. You all are warmly welcome to Study Flavor. আগের দিন আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ নিয়ে পার্ট 1 দেখেছিলাম। ইডিয়মস সম্পর্কে আলোচনায় জেনেছিলাম যে ইডিয়মস কি বা ইডিয়মস কাকে বলে। ইংলিশ গ্রামার এবং রাইটিংয়ের ক্ষেত্রে ইডিয়মসের ইম্পর্টেন্স ঠিক কতটা। আজকে আমরা ইডিয়মসের সেকেন্ড পার্ট নিয়ে একটু আলোচনা করব। তো শুরু করা যাক। ফার্স্ট এটা আছে ডার্ক হর্স, যার মানে হলো অ্যান আনএক্সপেক্টেড উইনার। অনেক সময় আমরা কোনো ফাইনালের চ্যাম্পিয়ন হিসাবে হয়তো যাকে ভাবি যে সে হয়তো হতে পারে, হয়তো আনএক্সপেক্টেডলি অন্য কেউ হয়ে যায়। তো এই সিচুয়েশনটাকে আমরা ইন্ডিকেট করব ডার্ক হর্স এই ফেজটার মাধ্যমে, যেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে পারি যে রিনা কেম আউট অ্যাজ দ্য ডার্ক হর্স ইন দ্য ফাইনাল কম্পিটিশন। ওকে, নেক্সট ডে ইন ডে আউট, যার মানে হলো কন্টিনিউয়াসলি অর রিপিটেড ওভার এ লং পিরিয়ড অফ টাইম। অনেক সময় ধরে একই রকমভাবে জিনিসপত্র কাজ করা। তো এটা আমরা অনেক সময় এভরিডে অ্যাফেয়ারকেও বুঝিয়ে থাকি, ডে ইন ডে আউট। ওকে, নেক্সট যেটা আসছে সেটা হলো ডে লাইট রবারি। এটা হয়তো আমরা অনেকেই আগের থেকেই শুনেছি যে দিনে দুপুরে ডাকাতি, তাই না? এটা জেনারেলি কখন আমরা শুনতে পাই? জেনারেলি হয়তো বা কোনো বিক্রেতা এমন একটা দর আমাদেরকে বলে যেটা মানে আদতেও সম্ভব হয় না, হয়তো সেই জিনিসের জন্য এতটা বেশি দাম, হাই প্রাইস হয়ে যায় সেটা। তো ঠিক এরকমই একটা এক্সাম্পল আমরা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। The vendor is demanding a high price for the vegetables. What a daylight robbery it is. ওকে, সো একজন ভেন্ডার, একজন বিক্রেতা তার সবজির জন্য বিশাল কোনো একটা দাম হয়তো তিনি হাঁকিয়ে বসেছেন, যেটা মনে হচ্ছে দিনে দুপুরে ডাকাতি করা ভাই। নেক্সট ডিপ পকেট বাট শর্ট আর্ম, যার মানে হচ্ছে যে একজনের সম্পর্কে বোঝানো হবে যিনি ওয়েলদি ইয়েট মিজার, যিনি বেশ সম্পত্তির মালিক, যিনি বেশ বিত্তশালী, কিন্তু তা সত্ত্বেও তিনি কৃপণ। তো এটা এরকমভাবে একটা উপহাসের মতন বোঝানো হয় যে তার পকেটটা কিন্তু বেশ বড়, বেশ গভীর, কিন্তু তার হাতটা ছোট হওয়ার জন্য ঠিক পকেটে গিয়ে পৌঁছাতে পারে না, আর তাই জন্যেই হয়তো তিনি দান ধ্যান করতে পারেন না। ওকে, সো এটা এক্সাম্পল হিসাবে যেটা বলতে পারি, দ্য জেন্টলম্যান হ্যাজ এ ডিপ পকেট বাট শর্ট আর্ম। এখানে তোমরা জেন্টলম্যানের জায়গায় যাকে মিন করতে যাও তার নাম বসিয়ে দিতে পারো। নেক্সট ডেড অ্যান্ড বারিড, অর্থাৎ যেটা মৃত এবং কবরস্থ। শুধুমাত্র মৃতই নয়, তাকে আর কি দেখাই যাবে না, একদম কবরে তাকে কবরস্থ করে দেওয়া হয়েছে, যার মানে হয় নো লঙ্গার ইন ইউজ। এটা আর কোনো রকমভাবেই ইউজ করা হয় না। যেরকম আমরা বলতে পারি যে সংস্কৃত, দ্য ল্যাঙ্গুয়েজ ইজ নাও ডেড অ্যান্ড বারিড। সংস্কৃতের ব্যবহার দিন দিন কমে আসছে, তো সেই হিসাবে আমরা এরকম একটা এক্সাম্পল দিতে পারি। নেক্সট এন্ড ইন স্মোক, যার মানে হলো ধোঁয়াতে গিয়ে শেষ হওয়া বা ফেল, ব্যর্থ হওয়া। যেরকম একজন কোনো সায়েন্টিস্ট কিংবা কোনো গবেষক যদি দীর্ঘদিন ধরে কোনো গবেষণার কাজ চালিয়ে গিয়ে থাকেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো বা কোনো দুর্ঘটনায় তার এত দিনের পরিশ্রম সবটাই হয়তো আগুনে পড়ে গেছে, অর্থাৎ সবটাই শেষ হলো একটা ধোঁয়াতে গিয়ে, যেটা আলটিমেটলি ব্যর্থ হলো। তো সেই মিন করে আমরা যেটা বলতে পারি একটা এক্সাম্পল, যে অল আওয়ার এফোর্ট, আমাদের সব চেষ্টা, এন্ডস ইন স্মোক আফটার হিজ ডিপারচার। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা কিন্তু বেশ একটা মোটিভেটিং ফ্রেজ, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। প্রত্যেক মেঘের পিছনেই একটা রূপলি লাইন আমরা দেখতে পাই। তো এখানে এভরি ক্লাউডের মানে হচ্ছে কোনো ঘন কালো মেঘ বোঝানো হয়েছে। তো ঘন কালো মেঘ আমাদের মনে একটা দুরাশা জন্মায় যে হয়তো খারাপ কিছু হতে চলেছে। তো এই মিনিংয়েই বোঝানো হচ্ছে যে সব কালো মেঘই কিন্তু খারাপ কোনো সূচনা দেয় না, বরং কালো মেঘের পিছনে থাকে
রূপলি একটা লাইন, একটা রূপলি রঙের একটা কভারেজ, এটা আমাদেরকে একটা কোথাও হোপফুল, আমাদের মধ্যে সবার মধ্যে একটা আশা জাগায় যে এই খারাপ কিছু হওয়ার পরে ভালো কিছু আসবে। গুড প্রিভেলস, ভালো কিছু বিদ্যমান থাকে বিহাইন্ড দ্য আনপ্লেজেন্ট, খারাপ কিছুর পিছনে। অর্থাৎ খারাপ কিছুর পিছনে কিন্তু সবসময় ভালোটা থাকবে, তাই ভয় পাওয়ার কিছু নেই। এর এক্সাম্পল কি হতে পারে? উই শুড নট লুজ কারেজ ইন আওয়ার ব্যাড টাইমস বিকজ উই নো দ্যাট এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। নেক্সট, ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, এটা আমরা অনেকেই জানি, যার মানে হচ্ছে সুসময়ের বন্ধু, ফ্রেন্ডস অফ গুড টাইম। সো এর এক্সাম্পল হবে যে উই অল শুড বি অ্যাওয়ার অফ সাম ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, ফেয়ার ওয়েদার ফ্রেন্ডের থেকে আমাদের কিন্তু সতর্ক থাকা উচিত। নেক্সট হলো ফ্যান দ্য ফ্লেমস। ফ্যান দ্য ফ্লেমস, ফ্লেমস মানে হচ্ছে আগুনের শিখা। তো সেই আগুনের শিখাকে যদি আমরা ফ্যান বা বাতাস করি, তখন আমরা দেখতে পাবো কি আগুনের যে শিখাটা সেটা আরও বেশি উদ্দীপ্ত হয়ে উঠেছে, আরও বেশি জলজলে হয়ে উঠেছে। তো সেক্ষেত্রে এই মিনিংটা হতে পারে এরকম যে ইন্টেন্সিফাইজ দ্য ওর সিচুয়েশন, সিচুয়েশনটা একেতেই খারাপ, সেটাকে আরও বেশি খুঁচিয়ে তোলা। ঠিক আছে? তো এর এক্সাম্পল এরকম হতে পারে, একটা বলি আমি, এর আগের পার্টে এটা বলেছিলাম যে রিয়েলিস্টিক কিছু এক্সাম্পল দিলে তোমাদের কিন্তু অনেক বেশি এটা মনে রাখতে সুবিধা হবে এবং কোথায় অ্যাপ্লাই করব এটা বুঝতে অনেক সুবিধা হবে। যেরকম আমরা জানি যে বর্তমানে আমাদের ভাইরাসের জন্য আমাদের পৃথিবী, আমাদের পুরো বিশ্ব কিন্তু বেশ চিন্তার মধ্যে আছে, এবং একটা চিন্তা আসছে যে শীতকালে প্রথমত যদি শীতের সময় শীত ভালো রকম না পড়ে, তাহলে কিন্তু আমরা জানি জার্মসের অনেক বেশি উৎপত্তি বাড়তে পারে। কয়েকটা দিন আগে আমাদের পুরো রাজ্য জুড়ে আমরা কুয়াশা দেখতে পাচ্ছিলাম, যেখানে কুয়াশার জন্য শীতটা ঠিকঠাক করে পড়ছিল না। তো এই কুয়াশাটা না ঠিক তখন ফ্যান দ্য ফ্লেমস এই সিচুয়েশনটাকে এনে দিয়েছিল। একেতে আমাদের শীতের এই সময়টাতে করোনা বা যে কোনো রকম ভাইরাস ঘটিত আমাদের অনেক রকম রোগে আমরা আক্রান্ত হই, সেই রোগটাকে আরও বেশি বাড়িয়ে তুলছে কিন্তু এই কুয়াশা, কারণ এটা শীত পড়তে দিচ্ছে না। ওকে, নেক্সট, ফাদার ফিগার, যার মানে হচ্ছে লিডার। এটাকে আমরা ফাদার ফিগার কেন বলছি? আমাদের সমাজে বাবাকেই পরিবারের হেড বলে গণ্য করা হয়। তো সেক্ষেত্রে যেরকম বাবা আমাদের পরিবারের হেড, সেরকমভাবেই কোনো রাজনৈতিক নেতা কিন্তু সমাজের এখন তত্ত্বাবধায়ক বলতে পারা যায়। তো এখন বলে নয়, অনেকদিন আগের থেকে আমাদের এই গণতন্ত্র প্রচলন হয়েছিল। তো আমরা এক্ষেত্রে একটা এক্সাম্পল যেটা দিতে পারি গান্ধীজিকে নিয়ে। গান্ধীজি ওয়াজ দ্য ফাদার ফিগার অফ অল দ্য কান্ট্রিমেন। ওকে, নেক্সট, ফিশ আউট অফ ওয়াটার। যদি একটা মাছকে জলের থেকে তুলে আনা হয়, তাহলে মাছটার কীরকম সিচুয়েশন হয়? ইন অ্যান আনইজি সিচুয়েশন, অর্থাৎ একটা অস্বস্তিকর পরিস্থিতি। ঠিক এরকমও কিন্তু মানুষের ক্ষেত্রেও হয় অনেক সময়, তাই না? তো আরেকটা রিয়েলিস্টিক এক্সাম্পল দিই, এটা আমি আমার ক্ষেত্রে বলছি, ঠিক আছে? হয়তো এটা তোমরা অনেকে এগ্রি করবে। ইফ আই পুট দ্য মাস্ক অন মাই ফেস ফর এ লং টাইম, I feel the fish out of the water as I can't breathe properly. যদি আমি অনেকক্ষণ ধরে মাস্ক পরে থাকি, তাহলে আমি ঠিকঠাক করে নিঃশ্বাস নিতে পারি না। তো এটা কিন্তু আমার কাছে অনেকটাও সেই মাছকে যখন জল থেকে তুলে আনা হয়, তখন তার হালটা যেরকম হয়, যেরকম অস্বস্তিদায়ক পরিস্থিতিতে সে মুখোমুখি হয়, ঠিক তেমনই। নেক্সট, ফিশ ইন এ ট্রাবলড ওয়াটার। এর মানেটা হচ্ছে খোলা জলে মাছ ধরা, অর্থাৎ কোনো একটা সিচুয়েশান যেটা খারাপ, কোনো একটা সিচুয়েশান তার সুযোগ নেওয়া, টেক অ্যাডভান্টেজ অফ ডিস্টার্ব সিচুয়েশান। ওকে, এর এক্সাম্পল দিই, দ্য পলিটিক্যাল পার্টিস আর অলওয়েজ প্লে এ রোল অফ এ ফিশ ইন এ ট্রাবলড ওয়াটার ওয়েন দেয়ার অপোনেন্টস আর ইন ট্রাবল। অর্থাৎ এরকম হয়তো দেখা যায় যে রাজনৈতিক দুটো দল, একটা দলের হয়তো কোনো বিপদ, সেই বিপদের পরিস্থিতিতে ওরা হয়তো চিন্তামগ্ন আছে, আর এই অবস্থায় তাদের বিরোধী দল তাদের এই অবস্থার সুযোগ নিচ্ছে। ওকে,
নেক্সট ফার অ্যান্ড ওয়াইড। ফার অ্যান্ড ওয়াইড মানে এভরিওয়্যার। ওকে, এভরিওয়্যার মানে আমরা সবাই জানি যে সব জায়গায়। তো এইটা কিন্তু আমরা যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতেই পারি। ফ্রম এ টু জেড। ফ্রম এ টু জেড এর মানেও সকলে আমরা জানি যে যার মানে হচ্ছে ফ্রম বিগিনিং টু এন্ড। আমরা যখন ইংলিশ অ্যালফাবেট প্রথম শিখছিলাম বা শিখেছিলাম তখন আমরা এ দিয়ে শুরু করেছিলাম এবং জেড দিয়ে আমাদের অক্ষরজ্ঞান শেষ হয়েছিল। তো সেক্ষেত্রে এটার মিনিং হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। তো এর এক্সাম্পল আমরা কীরকম দিতে পারি যে হি নোজ দ্য ম্যাটার ফ্রম এ টু জেড। তিনি এই ম্যাটারটা নিয়ে, এই ব্যাপারে সব কিছু জানে। এটা বোঝাতে আমরা কী বলবো, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সবটা জানে। ফ্রম বিগিনিং টু এন্ড, ফ্রম এ টু জেড। নেক্সট গ্যালা ডে। এটা ছোটো থেকে আমরা বোধহয় অনেকেই খুব প্যারাগ্রাফে লিখে এসেছি গ্যালা ডে, যার মানে হচ্ছে একটা উৎসবের দিন। ঠিক আছে, এ ডে অফ ফেস্টিভিটি। এটা আমরা যে কোনো রকম উৎসবের দিনকেই ইন্ডিকেট করতে পারি। নেক্সট গিফট অফ দ্য গ্যাপ। এটাও খুব ইন্টারেস্টিং। গিফট অফ দ্য গ্যাপের মানে হলো ভগবানের দেওয়া কোনো একটা আশীর্বাদ, যার মাধ্যমে আমাদের বাকপটুতা বা বাক চাতুর্য জন্মায়। পাওয়ার অফ ডিভাইন স্পিচ। আমরা কিন্তু সকলেই খুব ভালো কথা বলতে পারি না। এমন কেউ আছেন যেটা মোটিভেটিং কিছু স্পিচ দেয়, শুধুমাত্র মোটিভেটিং বলেই নয়, এমন কিছু কথা যেগুলো আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। ঠিক সেই ব্যাপারটা হচ্ছে গিফট অফ দ্য গ্যাপ। এটা কিন্তু প্রত্যেকের মধ্যে থাকে না, কয়েকজনের মধ্যে থাকে, এবং যাদের মধ্যে থাকে তাদের কথা কিন্তু আমরা মন দিয়ে শুনি, তাই না? তো এক্সাম্পল দিই একটু। এটা এরকমভাবে আমরা বলতে পারি যে ইচ পাবলিক স্পিকার শুড possesses দ্য গিফট অফ গ্যাপ when they deliver speech before the audience. যে কোনো রকম পাবলিক স্পিকারের মধ্যে কিন্তু এই গুণটা থাকা উচিত, গিফট অফ দ্য গ্যাপ বা পাওয়ার অফ ডিভাইন স্পিচ। এটা কিন্তু প্রত্যেকটা পাবলিক স্পিকারের মধ্যে থাকা উচিত, কারণ তবেই না প্রত্যেকে তার কথা মন দিয়ে শুনবে। নেক্সট হার্ড নাট টু ক্র্যাক, অর্থাৎ এ ডিফিকাল্ট প্রবলেম। যেটা আমরা বলি যে একটা বাদাম ভাঙা, এটাকে জেনারেলি একটা বাদাম ভাঙাকে ধরে নেওয়া হয় একটা খুব সহজ কাজ। তো এখানে বলছে হার্ড নাট, বাদামটা খুব শক্ত, তাই এটাকে ভাঙা বেশ কঠিন। তো এটা আমরা এরকম এক্সাম্পল দিতে পারি যে ইউপিএসসি অর আইপিএস এক্সামস আর রিয়েলি হার্ড নাট টু ক্র্যাক। তো এই পরীক্ষাগুলো কিন্তু যে কেউ উতরাতে পারে না। তো এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই পরীক্ষাগুলো কিন্তু বেশ কঠিন সলভ করার জন্য। নেক্সট হার্ট অ্যান্ড সোল উইথ অল এনার্জি। শুধুমাত্র হৃদয় দিয়েই না, মন দিয়েও কাজটা করতে হবে, এবং বলতে গেলে তার পুরো শক্তি দিয়ে কাজটা করতে হবে। তো এটা বলতে পারি দ্য বয় গেভ হিজ হার্ট অ্যান্ড সোল এফোর্ট টু অ্যাচিভ দ্য ফার্স্ট পজিশন ইন দ্য ক্লাস। ওকে, নেক্সট যেটা আছে সেটাও খুব ইম্পর্ট্যান্ট। অনেক জায়গাতে আমরা এটা দেখতে পাই, হাস মানি, যার মানে হচ্ছে ব্রাইব মানি, ঘুষ নেওয়া। হাস মানি ইজ সামথিং ট্রিকি। নেক্সট হাউসহোল্ড ওয়ার্ড। হাউসহোল্ড ওয়ার্ড মানে হচ্ছে ফ্যামিলিয়ার নেম, যেটা খুবই পরিচিত একটা নাম, যেটা লোকমুখে বেশ প্রায় শোনা যায়। এরকম একটা ওয়ার্ড হচ্ছে হাউসহোল্ড ওয়ার্ড, যার মানে হলো ফ্যামিলিয়ার নেম। নেক্সট ইন টাইম মানে হলো ইন প্রপার টাইম, অর্থাৎ সঠিক সময়ের মধ্যে, যেটা আমাদের পাংচুয়ালিটির মাধ্যমে আমরা এগুলো অ্যাচিভ করতে পারি আর শিখতেও পারি। পাংচুয়ালিটি টিচার্স আস টু বি প্রেজেন্ট ইন টাইম। ইন টাইমে অর্থাৎ সঠিক সময়ে পৌঁছানোটা কিন্তু একটি অবশ্যই নিয়মানুবর্তিতার মধ্যেই পড়ে। ইন নো টাইম নেক্সট, তার মানে হচ্ছে সুন। তাড়াতাড়ি বোঝালে আমরা যেটা বলি যেটা ইন নো টাইম, আর সময় নেই। এর এক্সাম্পল, দ্য বস অর্ডার্ড হিজ সাবঅর্ডিনেটস টু বি প্রেজেন্ট অ্যাট হিজ চেম্বার ইন নো টাইম। নেক্সট ইন টাইম, যার মানে হলো ইন প্রপার টাইম, সঠিক সময়ের মধ্যে। যেরকম এক্সাম্পল, পাংচুয়ালিটি টিচার্স আস টু বি প্রেজেন্ট ইন টাইম, সময়ের মধ্যে পৌঁছানোটাও আমাদের নিয়মানুবর্তিতা আমাদেরকে শেখায়। নেক্সট ইন নো টাইম সুন, অর্থাৎ তাড়াতাড়ি বোঝালে আমরা বলি যে ইন নো টাইম, আর সময় নেই, তাড়াতাড়ি। এক্সাম্পল, দ্য বস অর্ডার্ড হিজ সাবঅর্ডিনেট টু বি প্রেজেন্ট অ্যাট হিজ চেম্বার ইন নো টাইম। ওকে, নেক্সট ইন কোল্ড ব্লাড, ঠান্ডা মাথায়,
উইথ প্রভোকেশন। অর্থাৎ ঠান্ডা মাথায় যে ঠান্ডা মাথায় খুন করা, ঠিক এইরকম কোনো ক্রাইম যখন কেউ ঠান্ডা মাথায় করে থাকে, পুরো প্রি প্ল্যান করে, সেটাকে আমরা ইন কোল্ড ব্লাড বলে থাকি। দ্য মার্ডারার্স মার্ডার দ্য ভিকটিম ইন কোল্ড ব্লাড। নেক্সট, ইনস অ্যান্ড আউটস, যার মানে হলো ফুল ডিটেলস। এর এক্সাম্পল, এ ডিটেকটিভ অবজার্ভড এভরি ইনস অ্যান্ড আউট অফ এ ম্যান। যারা যারা গোয়েন্দা হন তারা একজন মানুষের কিন্তু ডিটেলে তার মানুষটাকে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে তিনি বিশ্লেষণ করে থাকেন। নেক্সট, ইন এ নাটসেল, এটা আমরা সকলেই জানি, তাও একবার মনে করিয়ে দেওয়া, ভেরি ব্রিফলি, অর্থাৎ সবটা একটুখানি সংক্ষিপ্তভাবে। নেক্সট, ইন এ হারি, ভেরি কুইকলি। ডোন্ট টেক এনি ডিসিশন ওয়েন ইউ আর ইন এ হারি। যখন তাড়াহুড়োর মধ্যে থাকবে তখন কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না। নেক্সট, আইরনি অফ ফেট, অর্থাৎ বাই ব্যাড লাক, সবটাই ভাগ্যের পরিহাস বলি আমরা। এক্সাম্পল, উই অল হ্যাভ টু সারেন্ডার টু দ্য আইরনি অফ ফেট। ভাগ্যের পরিহাসের কাছে আমাদের সকলকেই হার মানতে হয়। যাই হোক, আজকের এপিসোডটা এখানেই শেষ, তবে ব্যাড লাক দিয়ে এপিসোড শেষ করব না। উইশ ইউ ভেরি গুড লাক ফর দ্য কামিং নিউ ইয়ার। আর আজকের এপিসোড কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না। আর যদি ভালো লেগে থাকে, সো টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি। থ্যাংক ইউ।